আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইউনূস আর আলী রিয়াজের গায়ের জোরে জারি করা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সলিল সমাধি ঘটেছিল 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিনই। তবে ইউনূসের মিত্র জামাত ও এনসিপি হুঙ্কার দিয়ে যাচ্ছিল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে রাজপথে নামবে তারা। কিন্তু সংস্কার পরিষদ গঠনের মেয়াদের শেষ দিনে জাতীয় সংসদে সরকারি দলের জবাবে চুপসে গেছে জামাত এনসিপির হুঙ্কারের সেই বেলুন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জামাতের 11 দলীয় জোটের সামনে সংবিধান আর হাইকোর্টের মূলা ঝুলিয়ে দিয়েছেন, এমনকি কৌশলে বুঝিয়ে দিয়েছেন বিরোধী জোট অসাংবিধানিকভাবে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছেন। এই শপথ এরই মধ্যে প্রশ্নের মুখে পড়েছে উচ্চ আদালতে। কিন্তু রাজনীতিতে পর্দার সামনে যা দেখা যায় সেটি কি আসল কাহিনী? 11 দলীয় জোটের একাধিক সূত্র বলছে, জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ যে গঠন করা হবে না সেটি জোটের নেতারা আগে থেকেই জানতেন। তাহলে সেটি নিয়ে সংসদে কথা বলা, রাজপথে আন্দোলনে নামার হুঙ্কার দিচ্ছে কেন? সূত্রগুলো বলছে, জামাত এনসিপির আসল উদ্দেশ্য সংবিধান সংস্কার পরিষদ নয়, বরং বিএনপি সরকার অংশ হতে চায়। তারা গঠন করতে চায় ঐকমত্যের সরকার। সোজা বাংলায় বললে জামাত এনসিপি মন্ত্রিত্ব চায়, ভাগ চায় প্রশাসনে। নির্বাচনের আগে থেকে এই বার্তাটি জামাতের শীর্ষ পর্যায় থেকে বিএনপিকে দেওয়া হয়েছিল। সবশেষ 10 মার্চ সরকার ও বিরোধী দলের হুইপদের বৈঠকে 11 দলীয় জোটের পক্ষ থেকে একই বার্তা দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, জামাতের এমন আশা পূরণে বিএনপি কি করতে চায়? সূত্রগুলো বলছে, নির্বাচনের আগে বিএনপি, বিশেষ করে তারেক রহমান এমন প্রস্তাব উড়িয়ে দিলেও সামনের দিনগুলোতে দেখা দিতে পারে নতুন মেরুকরণ। বিশেষ করে আওয়ামী লীগ ঠেকাও ইস্যুতে ভবিষ্যতে জামাতের ঐকমত্য সরকারের প্রস্তাবে নাটকীয় কিছু ঘটতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দলের আপত্তি সত্ত্বেও অসাংবিধানিক প্রক্রিয়ায় অধ্যাপক ইউনূসের সরকার রাষ্ট্রপতি আদেশের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছিল। সে আদেশে বলা আছে, নির্বাচনের ফল প্রকাশের 30 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হবে। সেই 30 দিন শেষ হয়েছে 15 মার্চ। এই সময়সীমা শেষ হওয়ার আগে জামাত এনসিপি জোটের পক্ষ থেকে হুঙ্কার দেওয়া হয়, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে 15 মার্চ হবে সরকারের শেষ অধিবেশন। 15 মার্চ অধিবেশনের শুরুতে জামাতের আমির বিষয়টি জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে সংসদে তুলে ধরতে চান। অবশ্য স্পিকার প্রশ্নোত্তর পর্বে এ ধরনের ইস্যু উত্থাপনের সুযোগ নেই বলে 1 ঘন্টা অপেক্ষা করতে বলেন। যখন প্রশ্নোত্তর শেষ হবে তখন আপনি দাঁড়াবেন, আপনাকে ফ্লোর দেবো। দিনের মধ্যে আমি পাচ্ছি তো, এখন এটা উত্থাপন করা যাবে না, আপনাকে সময় দেবো, 1 ঘন্টা অপেক্ষা করুন এই প্রশ্নোত্তর কালের পরে। পরে জামাতের আমির বিষয়টি সংসদে তুলে ধরলে ট্রেজারি বেঞ্চ থেকে এর জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শুরুতেই স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের কার্যপ্রণালীর 71 বিধিতে বিনা নোটিশে এ ধরনের ইস্যু বিরোধী দলীয় নেতা তুলতে পারেন কিনা সে প্রশ্ন তুলেন। মানে বিরোধী দলীয় নেতাকে কোন বিধিতে এই সময় বিফোর 71 অ্যালাউ করেছেন? দিস ইজ মাই পয়েন্ট অফ অর্ডার। সেকেন্ড হচ্ছে, যদি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোনো মুলতবি প্রস্তাব আনতে হয় সেটার জন্য বিধি আছে, সেই বিধিতে কোনো নোটিশ তিনি দিয়েছেন কিনা রুলস অফ প্রসিডিউর 62 অনুসারে। এরপর সালাউদ্দিন আহমেদ বিরোধী দলীয় জোটকে যে বার্তা দিয়েছেন তার অর্থ হলো, সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিটি একদিকে অসাংবিধানিক আর বিষয়টি আদালতে বিচারাধীন। সালাউদ্দিন আহমেদ পরিষ্কার করে বলে দেন কেন রাষ্ট্রপতি সংবিধান পরিষদের অধিবেশন ডাকতে পারবেন না, আর প্রধানমন্ত্রী তারেক রহমান কেন রাষ্ট্রপতিকে এই অধিবেশন ডাকার জন্য পরামর্শ দিতে পারবেন না। সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। দর্শক, সালাউদ্দিন আহমেদের বক্তব্য থেকে পরিষ্কার, জুলাই সনদ আর তার বাস্তবায়নের আদেশের গোড়াতেই বড় গলদ করে রেখেছে আলী রিয়াজের ঐকমত্য কমিশন। গায়ের জোরেই ওই আদেশ জারি করা হয়েছিল বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে তিনি বলেছেন আরোপিত আদেশ। আর এই আরোপিত আদেশের মাধ্যমে শপথ নিয়ে বিরোধী এমপিরা এরই মধ্যে অসাংবিধানিক কাজ করে ফেলেছেন। আর অধ্যাপক ইউনূসের অতি প্রিয়, যেটির জন্য আইন ভঙ্গ করে রাষ্ট্রের
কারি কারি অর্থ খরচ করে ব্যাপক প্রচারণা চালিয়েছিল। সেই গণভোট যে দেশের ভোটারদের জন্য একটি বিরাট ধাঁধা ছিল, সেটি বলেন সালাদ। জুলাই জাতীয় সনদের সমঝোতা হয়নি, এটা একটা জবরদস্তিমূলক আরোপিত আদেশ করে সেই আদেশের একটা প্রশ্ন গণভোটের মধ্যে দেয়া হলো, যেটা আমার পড়তে লাগছে 3.5 ঘন্টা। জনগণ সেটা পড়ে হ্যাঁ এবং না দিয়েছে কিনা আমি জানি না। সালাউদ্দিন আহমেদের এমন জবাবের পর জামাত এনসিপির আগের দিনের যে হুঙ্কার, সেটি হঠাৎই চুপসে গেছে। বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সৃষ্ট সংকটের সমাধান জাতীয় সংসদের ভিতরে হোক, এমনটা চায় বিরোধী দল। তবে সংসদের ভিতরে এর সমাধান না হলে রাজপথে নামবেন। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন থেকে জামাত এনসিপি জোটের আচরণ নিয়ে বেশ সমালোচনা হয়েছে। প্রথম দিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণ দেওয়ার প্রতিবাদে তারা নজিরবিহীনভাবে প্ল্যাকার্ড প্রদর্শন করে ওয়াকআউট করে, এমনকি জাতীয় সঙ্গীতের অবমাননার মতো ঘটনাও তারা ঘটিয়েছে। কিন্তু যেই রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে জামাত এনসিপি গলা ফাটাচ্ছে, সেই রাষ্ট্রপতির আদেশের বলেই সংবিধান সংস্কার পরিষদ তারা চাইছে তাদের ভাষায় যে রাষ্ট্রপতি অবৈধ, সেই রাষ্ট্রপতি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন। আরো নাটক আছে। রাষ্ট্রপতির ভাষণ বয়কট করলেও সেই ভাষণের উপর আলোচনার জন্য 50 ঘন্টা সময় নির্ধারণের প্রস্তাব জামাত এনসিপি দিয়েছে। 15 মার্চ সংসদে সালাউদ্দিন আহমেদ এমন তথ্য জানালে হাসির রোল পড়ে যায়। আমাদের বিরোধী দলীয় বন্ধুরা ভাষণ শুনতে চাননি, চলে গিয়েছেন, ভালো কথা। কিন্তু সেই ভাষণের উপর আলোচনার জন্য তিনি কালকে প্রস্তাব করেছেন 50 ঘন্টা বরাদ্দ করা হোক। প্রশ্ন হলো, জামাত এনসিপি জোটের এমন দ্বিচারিতা কেন? সূত্রগুলো বলছে, জুলাই সনদ আর সংবিধান সংস্কার পরিষদের সলিল সমাধি যে হয়েছে, সেটি তারা আগেই জানতো। তাহলে 15 মার্চ শেষ অধিবেশন হবে, রাজপথে নামবে, এমন হুঙ্কার দিচ্ছে কেন? বিএনপির একাধিক সূত্র বলছে, জামাত এনসিপির লক্ষ্য ঐক্যমত্য সরকারের অংশ না, মানে মন্ত্রিত্ব পাওয়া এবং প্রশাসনের অংশীজন হওয়া। ঐক্যমত্যের সরকার গঠনের জন্য বিএনপিকে নির্বাচন আগে থেকে জামাত প্রস্তাব দিয়েছিল। খালেদা জিয়ার মৃত্যুর পর শোক জানাতে গিয়ে তারেক রহমানের সাথে এ বিষয়ে কথা হয়েছিল, এমন তথ্য খোদ জামাতের আমিরই সাংবাদিকদের জানিয়েছিলেন। গত 2 জানুয়ারি জামাতের আমির শফিকুর রহমান বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেছিলেন, দেশের স্বার্থে অতীতের মতো ভবিষ্যতেও বিএনপির সঙ্গে মিলে মিশে কাজ করবেন। ওই দিন তিনি বলেছিলেন, নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই তারা বসবেন, খোলা মনে কথা বলবেন। সূত্রগুলো বলছে, সেই বৈঠক হয়েছিল নির্বাচনে জেতার পর 15 ফেব্রুয়ারি তারেক রহমান জামাতের আমিরের বাসায় গিয়েছিলেন। তবে নির্বাচনের আগে একাধিক সাক্ষাৎকারে জামাতের সঙ্গে ঐক্যমত্যের সরকার গঠনের প্রস্তাব তারেক রহমান উড়িয়ে দিয়েছিলেন। 6 ফেব্রুয়ারি রয়টার্সে তারেক রহমানের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। রয়টার্স লিখেছে, দেশের সামগ্রিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আবারও ঐক্যমত্যের সরকার গঠনে আগ্রহী জামাত। এ বিষয়ে প্রশ্ন করলে তারেক রহমান রয়টার্সকে বলেন, কিভাবে তারা রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করবেন, তাহলে বিরোধী দল কে হবে? সূত্রগুলো বলছে, জামাত ও এনসিপির পক্ষ থেকে সবশেষ 10 মার্চ ঐক্যমত্য সরকার গঠনের নামে মন্ত্রিত্বের দাবিটি সরকারকে জানানো হয়েছে। ওই দিন সরকারি দলের চিফ হুইপ ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন মোহাম্মদ রফিকুল ইসলাম খান এমপি, মোহাম্মদ আবুল হাসনাত এমপি ও মোহাম্মদ নুরুল ইসলাম এমপি। দৈনিক ইত্তেফাকের খবরে বলা হয়েছে, এই সময় উভয় পক্ষ জাতীয় স্বার্থে সংসদীয় কার্যক্রমকে আরো গতিশীল এবং অংশগ্রহণমূলক করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে একটি ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। একাধিক সূত্র বলছে, জামাত এনসিপির দাবি দুটি। প্রথমত, 4টি মন্ত্রণালয়ের দায়িত্ব চায় তারা। দ্বিতীয়ত, অন্তর্বর্তী সরকারের আমলে প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ পাওয়া জামাতপন্থীদের বহাল রাখা। তারেক রহমান নির্বাচনের আগে জামাতের সাথে ঐক্যমত্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন। তবে নির্বাচনের পর নতুন মেরুকরণ ঘটছে।
সরকার আরেকটি সূত্র বলছে, নির্বাচনের আগে থেকে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা, বিনা বিচারে দলটি নেতাকর্মীদের জেলে আটকে রাখা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক নানা মহল থেকে চাপ ছিল। ঈদের পর আন্তর্জাতিক মহল থেকে এসব ইস্যুতে চাপ বাড়তে পারে এমন আশঙ্কা আছে বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে। সে কারণে আওয়ামী লীগ ঠেকাও ইস্যুতে বিএনপি, জামাত, এনসিপি জোটকে কাজে লাগাতে চায়। সূত্রগুলো বলছে, বহুদলীয় গণতন্ত্র ইস্যুতে নতুন সরকার তার ভাবমূর্তি রক্ষা করতে চাইবে। অন্যদিকে জামাত এনসিপিকে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কৌশলে মাঠ গরম করে রাখবে। এমনকি আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ইস্যুটি আদালতে গেলে সেখানেও জামাতপন্থী আইনজীবীদের কাজে লাগাতে পারে সরকারি একটি পক্ষ। সূত্রগুলো বলছে, ক্ষমতা আসার 1 মাস পার হয়ে গেছে, কিন্তু এখনো বেশিরভাগ জামাতপন্থী আমলা ও শিক্ষকরাই প্রশাসন ও বিশ্ববিদ্যালয়গুলোতে টিকে আছেন। এটি নিয়ে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলোর মধ্যে আলোচনা হচ্ছে। ঠিক কী কারণে সরকার ব্যাপক হারে চুক্তিভিত্তিক নিয়োগে গেলেও জামাতপন্থীদের প্রশাসনিক কর্তৃত্ব থেকে সরিয়ে দিচ্ছে না। অতীতে দেখা গেছে, নির্বাচনে জিতে নতুন সরকার ক্ষমতা আসার পরপরই দলের ও নিজের পছন্দের লোকদের এসব পদে বসাতো। কিন্তু এবার তারেক রহমানের প্রশাসনের ভূমিকা বেশ রহস্যজনক। ঈদের পরে নানা ইস্যুতে রাজনীতি ও কূটনীতির মাঠ গরম হলে সে রহস্যের জট হয়তো ধীরে ধীরে খোলাসা হবে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় পাল্টা জবাবে মধ্যপ্রাচ্য এবং আরব দেশগুলোতে আঘাত হানছে ইরানি মিসাইল ও আত্মঘাতী ড্রোন। আমেরিকান সামরিক স্থাপনার পাশাপাশি বহু বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইনে হয়েছে একাধিক হামলা। বিলাসবহুল হোটেল থেকে তেল শোধনাগার, সামরিক ঘাঁটি থেকে শুরু করে বিমানবন্দর, কোনো কিছুই আর নিরাপদ নাই। এসব হামলায় প্রবাসী বাংলাদেশি সহ বেশ কয়েকজন সাধারণ মানুষের মৃত্যুর খবর এসেছে। ইরানের হামলার সহজ ও সাধারণ লক্ষ্যবস্তু হলো মার্কিন মিত্র আর তাদের জ্বালানি স্থাপনাগুলো। ইরানের সস্তা ড্রোন হামলা ঠেকাতে মার্কিনীদের খরচ করতে হচ্ছে কোটি কোটি ডলার। পশ্চিমাদের ক্ষেপণাস্ত্র মজুদ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন একটি কৌশলগত সুবিধা সত্ত্বেও প্রশ্ন উঠেছে, এই পাল্টা যুদ্ধ কৌশলে ইরানের শাসক গোষ্ঠী কি টিকে যেতে পারবে, নাকি নতুন ফাঁদ তৈরি করছে তাদের জন্য? উপসাগরীয় দেশগুলোকে আক্রমণের লক্ষ্যে পরিণত করায় কি আরেকটি কুয়েত ইরাক যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে? ইরানকে ঠেকাতে কি জোটবদ্ধ হতে পারে আরব অঞ্চল, নাকি হামলায় নাকাল হয়ে যুদ্ধ বন্ধের জন্য চাপ তৈরি করবে আমেরিকার উপর? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। জেনেভায় যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা আলোচনার মাঝপথে আকস্মিকভাবে 28শে ফেব্রুয়ারি সকালে শুরু হয় যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভয়াবহ যৌথ হামলা। তেহরানের প্রথম আঘাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা প্রাণ হারান। আকস্মিক এই হামলার ধাক্কা সামলে রাতেই শুরু হয় ইরানের পাল্টা আঘাত। চিরশত্রু ইসরায়েল অভিমুখে 2 দিন ধরে ধেয়ে আসছে শত শত ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। দেশটির বেত শেমিশ শহরের একটি সিনাগগ ধ্বংস হয়েছে ক্ষেপণাস্ত্র হামলায়। নিহত হন অন্তত 9 জন। এছাড়া ইসরায়েলের বিভিন্ন জায়গায় টানা আক্রমণে 450 বেশি আহত হয়েছেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের পক্ষ থেকে 2রা মার্চ ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিমান বাহিনী প্রধানের সদর দপ্তর লক্ষ্য করে হামলার দাবিও করা হয়। চিরশত্রু দেশের পাশাপাশি আরব অঞ্চলের বিভিন্ন দেশেও হামলা চালাচ্ছে তেহরান। এসব দেশে আমেরিকান সামরিক স্থাপনা থাকায় হামলা বৈধ বলে শুরুতেই জানিয়ে দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানি ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে সৌদি আরব, কাতার, বাহরাইন, জর্ডান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এমনকি যে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সমঝোতার আলোচনা চলছিল, সেই দেশও পড়েছে হামলার মুখে। শুরুর দিকে ইরানি হামলাগুলো যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে পরিচালিত হলেও এখন তা আর তাতে সীমাবদ্ধ নেই। আরব দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো সহ বেসামরিক স্থাপনাও আক্রান্ত হচ্ছে।
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হয়েছে ড্রোন হামলা। ওমানের রাজধানী মাস্কট উপকূলবর্তী সাগরে তেলবাহী জাহাজে হামলায় নিহত হয়েছেন এক নাবিক। সৌদি আরবের সবচেয়ে বড় আরামকো রাজতনুরা তেল শোধনাগারে ড্রোন হামলা হয় 2রা মার্চ। এরপর থেকে বন্ধ আছে তেল শোধনাগারের কার্যক্রম। ইরানি ড্রোন হামলার পর কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম কোম্পানি এলএনজি উৎপাদন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, জর্ডানের মতো দেশগুলো কেঁপে উঠছে শক্তিশালী বিস্ফোরণে। ইরানের এই প্রত্যাঘাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বাহিনীর কয়েক সদস্য নিহত হয়েছেন। তবে উপসাগরীয় দেশগুলোতে মিসাইল ও ড্রোন হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। বিলাসবহুল হোটেল থেকে শুরু করে চলার রাস্তা কিছুই নিরাপদ নাই। এমনকি দেশগুলোতে কাজ করতে যাওয়া প্রবাসীরাও আছেন চরম ঝুঁকিতে। সংযুক্ত আরব আমিরাতে ইরানি হামলায় এক বাংলাদেশি সহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 58 জন। আহতদের মধ্যে বাংলাদেশিরা আছেন। বিশ্লেষকরা বলছেন, সর্বোচ্চ নেতা খামেনি যে কোনো সময় নিহত হতে পারেন এমন সম্ভাবনা বহু আগে থেকেই মাথায় রেখে পাল্টা আঘাতের কৌশল সাজিয়ে রেখেছিল ইরান। আর সেই যুদ্ধ কৌশলই এখন দেখা যাচ্ছে প্রকাশ্যে। যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির বিরুদ্ধে প্রচলিত যুদ্ধে তেহরানের বেশিক্ষণ টিকে থাকা সম্ভব নয়। এজন্য নেওয়া হচ্ছে পুরো মধ্যপ্রাচ্যকে আতঙ্কিত করে ফেলার কৌশল। খামেনির মৃত্যুর পর 3টি বিষয়কে সামনে রেখে তেহরান এগোতে চাইছে। প্রথমত, তারা বর্তমান রেজিমে টিকে থাকার উপর দিচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার। সামরিক বিজয় লাভ করা এখনকার যুদ্ধের মূল লক্ষ্য নয়, বরং খামেনি পরবর্তী নতুন নেতৃত্বকে টিকিয়ে থাকা এবং ধারাবাহিকতা রক্ষার উপর জোর দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, ইরানি সমরনায়কেরা উপসাগরীয় দেশগুলোতে নিয়ন্ত্রিত উত্তেজনা বাড়ানোর কৌশল প্রয়োগ করছেন। এটি যুক্তরাষ্ট্রের মিত্রদের যুদ্ধের খরচ বহুগুণ বাড়িয়ে দেবে। দর্শক, চলমান সংঘাতে নতুন এক সামরিক বাস্তবতা স্পষ্ট হয়ে উঠেছে। সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের অসম লড়াই। কারণ তেহরানের একটি সস্তা ড্রোন ঠেকাতে পশ্চিমাদের যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, তাতে কয়েক সপ্তাহের মধ্যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ ফুরিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে এই ব্যয়ের বৈষম্যই ইরানের সবচেয়ে বড় কৌশলগত সুবিধা হয়ে উঠেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরানের একটি ড্রোন তৈরিতে খরচ হয় মাত্র $35,000। বিপরীতে এটি ধ্বংস করতে একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের পেছনে ব্যয় হয়েছে $5 থেকে $40 লাখ পর্যন্ত। এটি এখন পশ্চিমা সামরিক পরিকল্পনাকারীদের প্রধান দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে ইরানের কাছে বিভিন্ন ধরনের ড্রোনের মজুদ রয়েছে 80,000 থেকে 1 লাখ পর্যন্ত। মাসিক উৎপাদন সক্ষমতা বিবেচনায় নিলে তারা দীর্ঘ সময় ধরে হামলা অব্যাহত রাখতে পারে। বিপরীতে যুক্তরাষ্ট্রের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা যেমন থার্ড এর প্রতিটি ইন্টারসেপ্টরের দাম প্রায় $1.5 কোটি এবং পুনরায় উৎপাদনের সময় লাগে কয়েক বছর। এই পরিস্থিতিতে কম খরচের বিকল্প খোঁজা হচ্ছে। এর মধ্যে রয়েছে স্বল্প মূল্যের গাইডেড রকেট এবং ইসরায়েলের আয়রন বিম লেজার প্রতিরক্ষা ব্যবস্থা, যা প্রতি শটে খুব কম খরচে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। তবে এসব প্রযুক্তি এখনো সীমিত পরিসরে ব্যবহৃত হচ্ছে। যদিও ট্রাম্প হুঙ্কার দিয়ে যাচ্ছেন, বড় হামলা এখনো শুরুই হয়নি। স্থানীয় সময় সোমবার সকালে সিএনএনকে দেওয়া প্রায় 9 মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বড় ধরনের সামরিক হামলা চালালেও সবচেয়ে বড় ঢেউ এখনো আসেনি। সাবেক ইসরায়েলি নৌ কমান্ডার ইয়াল পিনকো বলেন, সামনে আরো অনেক হামলা আসছে। ইরানের কাছে হাজার হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ আছে। শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে এবং নিজেদের অস্তিত্ব রক্ষায় তারা এখন সর্বাত্মক যুদ্ধে লিপ্ত। বিশ্লেষকরা মনে করেন, সুবিধাজনক অবস্থানে থাকলেও এটি এমন পর্যায়ে তেহরান নিতে চাইবে না যেখান থেকে ফেরার আর কোনো পথ থাকবে না। অর্থাৎ তারা আতঙ্ক ছড়ালো তার মাত্রা সীমার মধ্যে রাখতে চায়। উপসাগরীয় দেশগুলোতে এই হামলা ততটাই হবে যতটা হলে যুক্তরাষ্ট্রের প্রতি আরবদের ক্ষোভ বাড়বে। বিশ্লেষকদের তৃতীয়ত পর্যবেক্ষণ হলো, ইরান গত কয়েক বছরে প্রতিরোধ ক্ষমতা অনেকটা হারিয়েছে বলে বিশ্বব্যাপী ধারণা তৈরি হয়েছে। তবে ইরানি নেতৃত্ব সেই ধারণার
অবসান ঘটাতে মরিয়া। এ কারণে শীর্ষ নেতৃত্বে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তারা প্রতিশোধ অভিযান চালিয়ে যেতে পারার ধারণা তৈরি করতে চায়। তেহরান মনে করছে পাল্টা আঘাত বেশ কয়েকদিন চালিয়ে যেতে সক্ষম হলেও শক্তির ভারসাম্য ফিরে আসবে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের পক্ষে ইরানের উপর বিপুল ব্যয়ের হামলা বেশি দিন অব্যাহত রাখাও সম্ভব হবে না। ওপেন সোর্স ইন্টেলিজেন্স ও প্রতিরক্ষা বিশ্লেষকদের তথ্য অনুযায়ী ইরানের কাছে বর্তমানে ৮০,০০০ থেকে ১,৬০,০০০ ড্রোন মজুদ আছে। মাসে অন্তত ৫০০ ড্রোন তৈরির সক্ষমতা থাকায় তারা টানা ১ মাস প্রতিদিন